স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের এই পর্বে আমরা কথা বলবো গণপরিষদ নির্বাচন নিয়ে। গণপরিষদ নির্বাচনের দাবি এই মুহূর্তে তুলে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণপরিষদ নির্বাচনের যেই দাবি তারা তুলছে, এই দাবির পক্ষে আসলে এই মুহূর্তে কোন কোন রাজনৈতিক দলের কি অবস্থান সেটি একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা যদি একটু দেখি যে আসলে যদি অন্যতম প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে, সেক্ষেত্রে গণপরিষদ নির্বাচনের পক্ষে এনসিপির যুক্তি হচ্ছে নির্বাচন একেবারেই হবে এবং সেই নির্বাচনে যারা জয়ী হবে তারা গণপরিষদ গঠন করে নতুন সংবিধান প্রণয়ন করে এবং সেই নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরাই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাদেরকে দিয়েই সংসদ গঠিত হবে। গণপরিষদ নির্বাচনের বিপক্ষে রয়েছে বিএনপি বলছে তারা এই গণপরিষদ নির্বাচন চায় না, তারা সংসদে গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। সেক্ষেত্রে তারা সংবিধানের ৮, ৯, ১০ ও ১২ অনুচ্ছেদ পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার পক্ষে তারা। একইভাবে গণপরিষদ নির্বাচনের কিছুটা বিপক্ষে জামাত ইসলামীও। তারা বলছে তারা সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত, তবে বহুত্ববাদ শব্দটির পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ শব্দগুলো যুক্ত করার প্রস্তাব রয়েছে বিএনপির পক্ষ থেকে। এ পর্বে যেহেতু আমরা কথা বলছি গণপরিষদ নির্বাচন নিয়ে, আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। একই সঙ্গে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আজকে কথা বলছি গণপরিষদ নির্বাচন নিয়ে। আমি শুরুতেই সামান্তা শারমিন আপনার কাছে একটু যেতে চাই যে আপনারা আসলে খুব জোরালো দাবি তুলছেন গণপরিষদ নির্বাচন নিয়ে। কেন আপনাদের কাছে মনে হচ্ছে গণপরিষদ নির্বাচনটাই বেশি জরুরি? ধন্যবাদ আপনাকে এবং আপনাদের স্টুডিওর সকল শুভানুধ্যায়ী যারা আছেন, যারা কর্মীবৃন্দ আছেন, সকলকে আমার শুভেচ্ছা। আমার কাছে মনে হয় যে আমরা যে গণপরিষদ নির্বাচনের কথা একদম শুরু থেকে বলে আসছি এবং আমরা মনে করি যে বাংলাদেশের একটি নতুন সংবিধান প্রয়োজন এবং নতুন করে বাংলাদেশের সূচনা করা প্রয়োজন। এটার শাসনতান্ত্রিক যে কাঠামো সেটা পরিবর্তনের জন্য যেই উপায়, সেই উপায়গুলো খুঁজে বের করার জন্য আসলে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমাদেরকে সে শুরুটা করতে হবে। সেক্ষেত্রে গণপরিষদ নির্বাচনটা আপনার কোন পদ্ধতিতে চাচ্ছেন, এটা যদি রূপরেখা যদি আপনি একটু খুলে বলেন। দেখুন, এখানে গণপরিষদ নির্বাচন তো আমাদের ৭০ সালে একটা হয়েছিল, কিন্তু স্বাধীন বাংলাদেশে কিন্তু কোনো গণপরিষদ নির্বাচন হয় নাই এবং ৭০ সালের যে গণপরিষদ নির্বাচনের যে প্রেমিস সেইটা আসলে ৭২ সালে একই ভূমিকায় ছিল না এবং নতুন করে বাংলাদেশের মানুষের কাছ থেকে ম্যান্ডেট নেওয়া এবং এই অখণ্ড পাকিস্তানের আইডিয়া থেকে আসলে যে গণপরিষদ, সেটা তো স্বাধীন বাংলাদেশে প্রযোজ্য নয়। তো বাংলাদেশে আসলে নতুন সংবিধানের জন্য বা বাংলাদেশের সংবিধানের জন্য কোনোদিনও কখনো কোনো গণপরিষদ নির্বাচন হয়নি এবং আমরা মনে করি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যারা সংসদ সদস্য নিজস্ব আসন থেকে তারা জিতে আসবেন এবং তারা ইলেক্টেড হবেন এই ম্যান্ডেটে যে তারা সংসদে গিয়ে সংবিধান পরিবর্তন করবেন, এই ম্যান্ডেট পেয়ে তারা গণপরিষদ নির্বাচনে জিতে এসে সংসদ সদস্য হবেন এবং এই যারা সংসদ সদস্য হবেন তারা আসলে এমন না যে এলাকায় তারা উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন এবং তাদের পপুলার হন, মানুষকে আসলে ইনফ্লুয়েন্স করে, নানানভাবে পাওয়ার এবং টাকা দিয়ে ইনফ্লুয়েন্স করে। এগুলোর বিপরীতে একটা জায়গা লাগবে যেখানে সংসদ সদস্যরা আসলে নির্লোভ এবং সৎ মেধাবী সংসদ সদস্য বাংলাদেশে আসতে পারে। তো আমার কাছে আমরা যেই পদ্ধতির কথা বলেছি যে সংসদ সদস্য হিসেবেও তারা ফাংশন করবে এবং সেই সাথে তাদের উপরে অ্যাডিশনাল দায়িত্ব থাকবে বাংলাদেশে একটি সংবিধান প্রণয়ন করা। আপনার কাছে আমার যে প্রশ্নটি ছিল যে গণপরিষদ নির্বাচনের যে দাবি তুলছে এনসিপি, সেই দাবির বিপক্ষে কেন বিএনপি? আমরা গণপরিষদের দাবির বিপক্ষে নয়। আমরা যে কথাটি বলছি সেটা হচ্ছে আমরা চাই যে দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা নির্বাচন, এবং সেই নির্বাচনটা হতে হবে এমন একটি নির্বাচন যেই নির্বাচনে জনগণ তাদের ভোট নিজেরা দিতে পারবেন। অর্থাৎ নীতিটা হবে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এখন আমি জানি না ওনারা আবার গণপরিষদ বলতে কি বোঝায়। আইয়ুব খানের সময় শুনেছিলাম বেসিক ডেমোক্রেসি, তো সেই বেসিক ডেমোক্রেসির জায়গায় তো এখন আর বাংলাদেশ নাই। বাংলাদেশ দীর্ঘ সংগ্রামের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে
সমর যুদ্ধ করে তিনি এই দেশের স্বাধীনতায় তিনি ভূমিকা রেখেছেন এবং এই দেশকে স্বাধীন করেছেন। তো যে দেশ স্বাধীন করেছেন সেই দেশের একটি সংবিধান রচনা হয়েছে 1 বছর পরে। এখন গণপরিষদ সেই সংবিধানের মধ্যে নেই। এখন পার্লামেন্টে সংবিধান সংশোধন হতেই পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, পৃথিবীর সব দেশেই হয়ে থাকে। বিশেষ করে আপনাদের মনে আছে যে যখন ইরশাদ সরকার থেকে যখন ক্ষমতা ট্রান্সফার হয় তখন 3টি দলের একটা রূপরেখা ছিল। সেই রূপরেখার মধ্যে ছিল যে দলই আগামীতে ক্ষমতায় আসবে না কেন তারা এই রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে তারা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে যাবেন। এবং সেই নির্বাচনে 91 সনে বিএনপি জয়লাভ করেছিল এবং বিএনপি সেই রূপরেখা মোতাবেক তাদের কথা রেখেছেন এবং সংবিধান সংশোধন করে পুরো গভর্নমেন্টের স্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছেন। অর্থাৎ রাষ্ট্রপতি সরকার থেকে আপনার পার্লামেন্টারি সিস্টেম অফ সরকারে চলে আসছে। সুতরাং এখন যদি পার্লামেন্ট নির্বাচন হয় তাইলে এবং এই নির্বাচনে যদি সব দল একত্রিত হয় বা মেজর দল যদি একত্রিত হয়, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং এরকম যদি তারা যদি প্রত্যেকটি রাজনৈতিক দলই আজকে ঐক্যমত পোষণ করে যে নির্বাচনের পরে আমরা এই ধারাগুলো সংবিধানের ধারাগুলো আমরা সংশোধন করব, সেখানে তো আমি ব্যত্যয়ের কিছু দেখি না। সেখানে গণপরিষদ লাগবে, বর্ণ পরিষদ লাগবে, সংবিধানই থাকবে না। দেখুন, এই সরকার কিন্তু শপথ নিয়েছে এই বর্তমান বাংলাদেশের সংবিধান অনুসারে এবং এখানে এই সংবিধান অনুসারে শপথ নিয়ে কিন্তু তারা এখন দেশ পরিচালনা করেছে। যদিও এইখানে এই সংবিধানের মধ্যে অন্তর্বর্তী সরকার বলে কিছু নাই, তারপরে কিন্তু তারা দেশ চালাচ্ছে, তাদের উপরে সারা দেশের মানুষ আস্থা স্থাপন করেছে। আমরাও আস্থা স্থাপন করেছি, রাজনৈতিক দলগুলো আস্থা স্থাপন করেছে, যারা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি সকলেই আস্থা স্থাপন করেছে। আমরা এখন আস্থা রাখতে চাই এই সরকার একটা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং তারা বলেছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে এবং প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন যে নির্বাচন কমিশন এই নির্বাচন কবে হবে নির্বাচনের একটা শিডিউলের বিষয় রয়েছে, সেটা নির্বাচন কমিশন ঘোষণা করবেন এবং সরকারের দায়িত্ব রয়েছে সেই নির্বাচনকে সুষ্ঠু এবং অত্যন্ত ক্রেডিবল করা। সেই জন্য গণপরিষদে করতে হবে এমন কোনো বিষয় এখানে নাই। তার কারণ এখানে একটি রাজনৈতিক দলের ইচ্ছার উপরে ভিত্তি করে তো দেশ চলবে না। দেশ চলতে হবে সকল জনগণের ইচ্ছার উপরে ভিত্তি করে। জনগণ যে জিনিসটি চাইবে সেটাই হবে মূল চাওয়া। তার কারণ জনগণ হচ্ছে ক্ষমতার উৎস এবং জনগণের উপরে ভিত্তি করে কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে বলে আমরা মনে করি। তার কারণ 17 বছর জনগণ ভোট দিতে পারে নাই। এই যে না পারার বেদনায় তারা কিন্তু আন্দোলনে সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা হয়েছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় নিয়ে প্রায় মৃত্যুর অবস্থায় নিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা রক্ষা করেছে, সেখান থেকে বেগম খালেদা জিয়া বেঁচে গেছে, ফ্যাসিস্ট সরকার বিদায় হয়ে গিয়েছে। সেই জন্য এখন আমার মনে হয় এই সমস্ত কাদা ছোড়াছুড়ি না করে প্রত্যেকের উচিত, যদি আমরা এই দেশটিকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, তাহলে পরে একটি নির্বাচনের পথে হাঁটা দরকার এবং নির্বাচনে এসে আগামী দিনে কি বিষয় আমরা সংশোধন করতে পারি সংবিধানে সে বিষয়ে এগিয়ে যাওয়া উচিত। তার কারণ লিখিত সংবিধান পৃথিবীর সব দেশেই আপনার সংশোধন হয়ে থাকে। ভারতের মতো জায়গায় স্যার আপনার কাছে আমার প্রশ্নটা হলো, সংবিধানে সরাসরি এই যে এত বড় একটা অভ্যুত্থান হলো, সেক্ষেত্রে জনগণের
জনগণের মতের প্রতিফলনটা রাখার জন্যই, জনগণের মতের প্রতিফলন উঠে আসার জন্যই তারা গণপরিষদ নির্বাচনের কথা বলছে। আপনারা সে বিষয়ে কেন দ্বিমত করছেন? এটিও তো এক ধরনের জনগণের রায়। না, আমরা 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 বিরোধ করছি না। আমরা যে কথা বলছি, আমরা বলছি যে আগে একটি দেশে একটি সাধারণ নির্বাচন হওয়া দরকার। কারণ জনগণ তো ভোট দিতে পারে না, 15 বছরের ব্যথা বেদনা তাদের আছে। এই ব্যথা বেদনা আগে দূর করা দরকার। এই ব্যথা বেদনা আমরা তো এই ব্যথা বেদনা দূর করতে চাই, কেন জনগণ যে সংগ্রাম করেছে। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে দীর্ঘ 17 বছরের সংগ্রামের পর 5ই আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল হচ্ছে এই আপনার ফ্যাসিস্ট সরকারের বিদায়। তো সেখানে এখন প্রধান কাজ হচ্ছে এই সরকারের একটি সাধারণ নির্বাচন দেওয়া, যেই নির্বাচন থেকে ফ্যাসিস্ট সরকার 17 বছর তাদেরকে বঞ্চিত রেখেছিল। সেটাকে আগে প্রতিষ্ঠিত করা আমাদের সকলের দায়িত্ব, সকল দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব, সকল রাজনৈতিক দলের দায়িত্ব বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। সামন্ত শারমিন, আপনার কাছে আবার একটু আসতে চাই। আপনি শুনলেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন স্যারের কথা। তারা বলছে যে এই মুহূর্তে আসলে নির্বাচনটাই বেশি জরুরি। জনগণ এতদিন ধরে ভোটাধিকার বঞ্চিত ছিল, জনগণের দাবি আগে ভোটটা দিতে হবে। সেক্ষেত্রে আপনারা এই গণপরিষদ নির্বাচনের দাবিতে যেভাবে অনড় অবস্থানে রয়েছেন, এর সমাধানটা আসলে কি? আমি যেটা কথা শুনে বুঝলাম যে সম্ভবত গণপরিষদ নির্বাচন আসলে নির্বাচন না। হ্যাঁ, তো এরকম একটা অবস্থান বিএনপির আছে। এটা নির্বাচন না, এটা অন্য কিছু একটা, বা নির্বাচন আসলে এমন একটা কিছু যেটা দিয়ে সংসদে গিয়ে লুটপাট করা যায়, পাচার করা যায়, এরকম একটা কিছু নির্বাচন হইলে ওটা নির্বাচন। আর গণপরিষদ নির্বাচন আসলে মানে কোনো নির্বাচনের মধ্যেই পড়ে না, আমি যেটা বুঝলাম আর কি এতক্ষণে। আর অন্য দিক থেকে দেখতে গেলে মানে নির্বাচন আর গণপরিষদ নির্বাচনের যে মুখোমুখি অবস্থান দাঁড় করানো, এটা তো আমরা আগের বারে দেখলাম যে সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাও। এখন আবার দেখতেছি নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন এটাকে মুখোমুখি দাঁড় করাও। কিন্তু গণপরিষদ নির্বাচনটা কেন আমাদেরকে বলতে হচ্ছে, এটার ব্যাকগ্রাউন্ডে যদি বলি, যে এখানে ঘোষণাপত্র একটা হয়েছে। আপনার হাতে ডকুমেন্ট কি কি আছে? ঘোষণাপত্র একটা জুলাই সনদ হবে। জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশন এতদিন পর্যন্ত বসতে পারলো, কিন্তু যখনই পদ্ধতিগত আলাপটা এসেছে যে কিভাবে এটা বাস্তবায়িত হবে, তখন কিন্তু সবাই লেস কনফিডেন্ট। আলী রিয়াজ স্যারকে এতদিন পর্যন্ত উৎসাহী এবং কনফিডেন্ট মনে হলো, কিন্তু হুট করেই আমার কাছে মনে হচ্ছে, এবং আমার কাছে মনে হয় আপনাদেরও মনে হবে, যে পদ্ধতিগত ব্যাপারটা যখনই এসছে তখন আসলে আর এই আলাপটা আগানো যাচ্ছে না। কেন আগানো যাচ্ছে না? কারণ বিএনপি সহ যারা আসলে পাওয়ার স্ট্রাকচারের মধ্যে আগে ছিল, যাদের শাসনামল গিয়েছে, তাদের কিন্তু একটা সেট আপ আছে। তাহলে এই সেট আপটা আসলে চেঞ্জ করা তাদের জন্য মুশকিল, কারণ তাদের তৃণমূল হ্যান্ডেল করতে হয়, নানান কিছু আছে, এটা আসলে তাদের জন্য মুশকিল। তাহলে গণপরিষদের মাধ্যমে আসলে একটা সেট আপ চেঞ্জ হয়। যেই মানুষগুলো গণপরিষদে যাবে সেই মানুষগুলো আসলে সংসদীয় ইলেকশনেও জিতে আসবে, ব্যাপারটা তা না। তার মানে এখানে একটা প্যারাডাইম শিফট হয় এবং গুণগত পরিবর্তনের একটা বিষয় থাকে। এখন গণপরিষদ নির্বাচন আমাদেরকে কেন বলতে হচ্ছে? জুলাই সনদের যখন এই যে ঐকমত্য কমিশন বসছে, তখন 6টা পদ্ধতি নিয়ে তারা কথা বলেছে, যে কি কি পদ্ধতিতে এই যে সংস্কারগুলো ইমপ্লিমেন্টেশন হতে পারে। 6টা পদ্ধতির মধ্যে একটা কিন্তু গণপরিষদ নির্বাচন। বিএনপি একবারও এই পদ্ধতি বেছে নেয় নাই, মানে যেই কয়টা সংস্কার সব কয়টার ক্ষেত্রেই অন্য কোনো পদ্ধতি বেছে নিয়েছে, কিন্তু গণপরিষদ একবারও বেছে নেয় নাই। গণপরিষদ নির্বাচন হচ্ছে এমন একটা নির্বাচনের পদ্ধতি যেইটা আপনি কখনো আর ব্যাকফুটে যেতে পারবেন না। কারণ আমাদের যে মানে রাষ্ট্রের অবস্থা, সেখানে কিন্তু বিচার ব্যবস্থা স্বতন্ত্র নয়, এবং এটা নিয়ে কিন্তু আমাদের কমপ্লেইন আছে, এবং এটা আমাদের দাবিগুলোর মধ্যে একটা, এবং বিএনপিরও এটা দাবি আছে। এবং তারা যখন ফ্যাসিস্ট আমলে ছিল, তারা যখন জেল জুলুমের শিকার হয়েছে, তখন কিন্তু তারা ঠিকই বুঝতে পেরেছিলেন বিচার ব্যবস্থা স্বাধীন থাকা এটা কতটা গুরুত্বপূর্ণ। সাডেনলি এই সময়ে এসে আর ওনাদের এটা ফিল হচ্ছে না। বিচার ব্যবস্থা যদি পরাধীন থাকে, তাহলে যে কোনো সংস্কার এটা একটা সাইনের মাধ্যমে এটাকে নালিফাই করা সম্ভব। তো এইটা যদি হয় পদ্ধতি, তাহলে জুলাই সনদ নালিফাই করতে কতক্ষণ? তাহলে এত মাসের পরিশ্রম করে একটা জায়গায় আসা এবং এটাকে নালিফাই করে দেওয়ার প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, এইটা আসলে একটা পুরো রাষ্ট্রের একটা মানে সকল নাগরিককে এই ধরনের একটা প্রসেসের মধ্যে দিয়ে কষ্টকর একটা অপেক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার দরকারটা কি? আর মানে অ্যাজ ইফ মনে হচ্ছে যে গণপরিষদ নির্বাচন হইলে তো একটা পুরো আপনি নতুন সংবিধান, নতুন সেট আপ, আপনার বাংলাদেশি যদি বাংলাদেশি কোনো সংবিধান আপনার নাই,
আপনার এটা ছিল 70 সালের গণপরিষদের মাধ্যমে যারা 70 সালের নির্বাচনের মাধ্যমে যারা ইলেক্টেড হয়েছিল তাদেরকে নিয়ে গণপরিষদ করা হয়েছে। কিন্তু এটা কি আসলে মানে এটা কোনো প্রেমিস হিসাবে তো এটা ভুল, ভিত্তি মূলটাই সত্য না, বা এটা বাংলাদেশি না। তাহলে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের তো আপনার একটা মানে গণপরিষদ নির্বাচন তো এটা 50 বছর পরেও কি আমরা এটা পাইতে পারি না? অ্যাজ ইফ মনে হচ্ছে যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের কাছ থেকে বিএনপির কাছে পাওয়ার যাবে, এই জন্যই আসলে এত কিছু মানে গণ অভ্যুত্থান। কিন্তু এইটা তো সংসদীয় ইলেকশনের মধ্যে দিয়ে শুধুমাত্র এতটুকুই অ্যাচিভ হবে। কিন্তু গণ অভ্যুত্থান তো 1990 সালে হয়েছে, তখন তো গণপরিষদ নির্বাচন, ওই বিষয়টা বলতে হবে প্রসঙ্গ যে আসে। এখানে ত্রিদলীয় রূপরেখা, 3 জোটের রূপরেখা ভঙ্গ করেছে সবার আগে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, এবং এখানে একটা রূপরেখার একটা অংশ এটা মেনে চলা হয় নাই। পার্লামেন্টারি সিস্টেম যেটা করা হয়েছে এটা জাস্ট একটা প্রেসিডেন্টের বদলে মানে প্রাইম মিনিস্টার, এটার আর কোনো গুণগত পরিবর্তন নেই, সিস্টেম একই ছিল। বরঞ্চ সিস্টেমটাকে আরো পরবর্তীতে আরো সংবিধানকে ব্যবহার করে, আইন কাঠামো ব্যবহার করে, বিচার বিভাগকে ব্যবহার করে আরো বেশি খারাপ করা হয়েছে। কিন্তু তাদের মধ্যে এটা তো একটা মানে 90-এর অভ্যুত্থান তো একটা সাংগঠনিক রূপ, মানে 3টা জোট বা 3টা রাজনৈতিক দল মিলে এটা করেছে, এবং সেইখানেই ভঙ্গ হয়েছে। রাজনৈতিক দলগুলো মিলে তাদের এজেন্সি, তাদের পলিটিক্যাল এজেন্সিকে সামনে রেখে যেই রূপরেখা করা হয়েছে সেটাকেই ভঙ্গ করা হয়েছে। আর এখন সাধারণ মানুষ যে গণ অভ্যুত্থান করেছে সেইটাকে ভঙ্গ করা হবে না, এটার যুক্তি কি? আর এটা বিশ্বাস করার কারণ কি? যে যে আপনার একবার এই আমি একটা RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। ভোট-10-এর এই পর্বে আমরা একটু জানিয়ে দিতে চাই, যেহেতু আমরা গণপরিষদ নির্বাচন নিয়ে কথা বলছি, গণপরিষদ নির্বাচন নিয়ে প্রান্তিক মানুষের ভাবনা কি সেটা একটু আমরা দেখে আসতে চাই। গাজীপুর থেকে আমাদের সহকর্মী ইফতেখার রায়হান কথা বলেছেন প্রান্তিক মানুষের সঙ্গে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে ভোটের মাঠের হিসেব নিকেশ, সমীকরণ আর নানা ধরনের আলোচনা। রাজনৈতিক দলগুলো জানাচ্ছে তাদের অবস্থান, দিচ্ছে ভিন্ন ভিন্ন বার্তা। এরই মধ্যে জোরে সোরে উচ্চারিত হচ্ছে গণপরিষদ নির্বাচন। তবে সাধারণ মানুষ গণপরিষদ নির্বাচন নিয়ে কি ভাবছেন চলুন সেটি জেনে নেই। ভোটার হিসেবে আমি যতটুকু বুঝি, গণপরিষদ নির্বাচনের ব্যাপারে সাধারণ জনগণের আসলে স্বচ্ছ কোনো ধারণা নাই। গত 1 বছর বলেন বা বিগত সময়গুলোতে আমরা জাতীয় নির্বাচন ব্যাপারে আমরা আসলে বেশি পরিচিত। আর আমি একজন দেশের নাগরিক হিসেবে আমি যাই সেবা। আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমার অবশ্যই কর্তব্য হচ্ছে ভোট দেওয়া, কিন্তু আমি ভোটটা আসলে কাকে দিব? কোনো পলিটিক্যাল পার্টিকে দেব। কিন্তু বাংলাদেশের যে সকল এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের অতীত চরিত্র যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখি যারা ক্ষমতায় ছিল তাদের ম্যাক্সিমামই মানে তাদের সবাই দেখা যাচ্ছে যে তারা স্বৈরাচার হয়ে উঠেছিল। এর পেছনে ইন্ধনদাতা হিসাবে যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে 72-এর যে সংবিধান আছে এটা। সুতরাং 72-এর সংবিধানকে বলবৎ রেখে আমি যে ভোটটা দিচ্ছি একজন তরুণ হিসাবে আমার প্রথম ভোটটা দিব, এই ভোটটা আসলে কার্যকরী জায়গায় পৌঁছাবে না। একটা দেশের বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন হবে, বিপ্লব হবে, স্বাধীনতা হবে, তখন কিন্তু আমাদের গণপরিষদ প্রয়োজন। কারণ আপনি দেখেন আপনার সংবিধান আছে কিন্তু আপনি ভোট দিতে পারতেছেন না, আপনার সংবিধান আছে কিন্তু আপনার মৌলিক অধিকার নাই, সংবিধান আছে কিন্তু বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারতেছে না, তাহলে তো সে সংবিধানের এক্সিস্টেন্স থাকে না। রাজনৈতিক দলগুলো বা নির্বাচিত সরকার ছাড়া আমরা জানি যে সংবিধান পরিবর্তন করা যায় না, কিন্তু দেশের স্বার্থে এটা করাই যেতে পারে। গণঅভ্যুত্থান কিন্তু নির্বাচিত সরকার বা সংবিধানের আলোকে হয় নাই। গণপরিষদ নির্বাচন বিষয়টা সম্পর্কে অনেকেই অবগত না, এটা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই। তো এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নানান বিশৃঙ্খলা, এই মুহূর্তে আমি মনে করি একটা দ্রুত একটি নির্বাচন, ফেয়ার মানে সুষ্ঠু একটা নির্বাচনের প্রয়োজন। গণপরিষদ নির্বাচন সম্পর্কে আমাদের দেশের সাধারণ মানুষের বা অনেক শিক্ষিত মানুষের ধারণা নেই। তাই এই মুহূর্তে গণপরিষদের নির্বাচনের চাইতে সাধারণ নির্বাচনটা জরুরি হয়ে পড়েছে। গণপরিষদের নির্বাচনটা এটি কিন্তু আমরা কিছু জানিও না, বুঝিও না। আমরা বুঝি এটি সঠিকভাবে ভোট দিতে পারবো আঙুল দিয়ে, সেটাই আমরা বুঝি যে না এটা সঠিক ভোট হয়েছে। আমরা অতীতে শুনেছি নাকি মানুষ মারা গেছে, মৃত মানুষেরও ভোট হয়েছে, আমরা এমন ভোট চাই না। গণপরিষদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে জানেনই না আসলে এই নির্বাচন কি। কেউ বলছেন সংসদ নির্বাচনই ভালো সমাধান, আবার কেউ কেউ মনে করছেন গণপরিষদ নির্বাচনেই মিলবে নতুন পথ। তবে শেষ পর্যন্ত এই প্রশ্ন থেকেই যাচ্ছে, দেশের ভবিষ্যৎ কাঠামো গড়বে কোন পথে? ইফতেখার রায়হান, এখন গাজীপুর। আমরা শুনলাম প্রান্তিক মানুষের কথা গণপরিষদ নির্বাচন নিয়ে। তারা উভয় পক্ষেই কথা বলছেন। কেউ বলছেন গণপরিষদ নির্বাচন তারা বোঝেন না, আবার কেউ এই গণপরিষদ নির্বাচনের পক্ষে কথা বলছেন। আমরা বিরতির আগে সামান্ত শারমিন আপনার একটি কথার জবাবে আমি
প্রশ্ন রাখতে চেয়েছিলাম বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিনের কাছে। স্যার, আপনার কাছে যে প্রশ্নটি আমি রাখতে চাই, যে সামান্তা শারমিন অভিযোগ করেছেন যে 90-এর যেই ত্রিদলীয় যেই রূপরেখা ছিল, ত্রিদলীয় যে সমঝোতা ছিল, সেটি সর্বপ্রথম বিএনপি ভঙ্গ করেছে। সেক্ষেত্রে এই যে জুলাই সনদ সেটি ভঙ্গ করবে না, এর নিশ্চয়তা কি? সে কারণেই তারা গণপরিষদ নির্বাচন চাচ্ছেন। এ বিষয়ে কি বলবেন আপনি? আমি জানি না এই বোনটির বয়স কত, 91 সনে তার বয়স কত ছিল তা জানি না। তবে উনি সত্য কথা বলেন নাই, অসত্য কথা বলেছেন। তার কারণ হচ্ছে বিএনপি ভঙ্গ করে নাই, বরঞ্চ বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থা জনগণের দাবির প্রতিফলন হিসাবে সেদিন মেনে নিয়েছিলেন এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা অধীনে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনগুলো ছিল স্বচ্ছ নির্বাচন। এক নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে, আর এক নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছে, যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে এই ফ্যাসিস্ট সরকার, তখনই নির্বাচন দিনের ভোট রাতে হয়েছে, রাতের ভোট দিনে হয়েছে। এর আগে এই ধরনের নির্বাচন বাংলাদেশে মানুষ দেখে নাই এবং কখনো হয় নাই। সেই জন্য আমি বলছি, রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হয়, গায়ের জোরে মোকাবিলা করা যায় না এবং মুখ দিয়েও মোকাবিলা করা যায় না। বিষয়টি হচ্ছে এই সরকারটি, যে সরকার ভবিষ্যতে গঠিত হবে, সেই সরকারটি এমন একটি সরকার হতে হবে যারা রাজনীতিক সচেতন এবং বাংলাদেশের মানুষের দরদ তারা বুঝবেন। এবং এই জন্য তারেক রহমান সাহেব কিন্তু সবসময় তার বক্তব্যে বলে থাকেন যে সব কিছু জিনিস কিন্তু আগের মতো আর হবে না। কেন আগের মতো হবে না? আগে যেমন টাকার খেলা ছিল, আগে যেমন দিনের ভোট রাতে হয়েছে, রাতের ভোট আর মানুষ ভোটেই দিতে যেতে পারে নাই এবং ভোট কেন্দ্রে কুকুর দেখা গেছে, সেই রকম নির্বাচন বাংলাদেশে আর হবে না। এই জন্য তিনি কিন্তু গত 2 বছর পূর্বে 2022 সনে 31 দফা ঘোষণা করেছিলেন। এই 31 দফার মধ্যে বাংলাদেশে মানুষের মুক্তির সনদ রয়েছে। 1। 2 নম্বর হলো, কিছুদিন আগে আমরা শুনেছি ওনারা বলেছেন যে পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতি মানুষ ভোট দিতে একটা সিল দেওয়া ছাড়া অন্য কিছু আর কিছু চিন্তা করে না এখনো। ওই যে একটা আওয়ামী লীগ একটা পদ্ধতি এনেছিল, কি বলে, সেই পদ্ধতিরও বাস্তবায়ন হয় নাই। তো এখন মানুষ, আমাদের দেশের মানুষ ভোট বলতে বোঝায় যে সাধারণ মানুষ তাদের নিজের ইচ্ছামতো ভোট দেবেন এবং তারা যাকে খুশি তাকে ভোট দেবেন, যাকে ভালো মনে করেন তাকেই ভোট দেবেন। যে ব্যক্তিটি সমাজের কাজে আসবে এবং যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমাজের কাজে আসবে তাদেরকেই ভোট দেবেন। এখানে এই পিআর পদ্ধতি যেমন মানুষ বোঝে না, এই গণপরিষদ কি এখনো মানুষ বোঝে না। হ্যাঁ, যদি গণপরিষদ করতেই হয় তাহলে পরে এইটা রূপরেখায় থাকতে পারে, কিন্তু পরবর্তীতে সংশোধন করতে হলে পরে সাংবিধানিক সংশোধন করতে হবে এবং সংবিধান সংশোধন করতে হলে পার্লামেন্টারি সিস্টেমে আসতে হবে। পার্লামেন্টারি সিস্টেমে না আসলে এখানে কোনো কিছুকেই বিকাশ লাভ করবে না। সেই জন্য যেহেতু এই সরকারও মনে করে, এই সরকার প্রধানও মনে করেন, তিনি ভাষণ দিয়ে বলেছেন যে একটি নির্বাচনই হতে পারে একমাত্র সমাধান এবং সেই নির্বাচনটা হলো সাধারণ নির্বাচন, যেই নির্বাচন দিনের ভোট রাতে হবে না আর মানুষ ভোট দিতে পারবে না, এরকম সৃষ্টি হবে না। সেই জন্য আমি বলি, আপনাকে ধন্যবাদ। আমি একটু সামান্তা শারমিন আপনার কাছে যেতে চাই। উনি বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলেছেন যে আপনার 90 সম্পর্কে আপনার একেবারে ধারণা নেই। সেক্ষেত্রে এই যে গণপরিষদ নির্বাচনের ধারণা আপনারা আনছেন, এটি বিএনপির পক্ষ থেকে আজকেও আমি দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন যে এটি এক ধরনের রাজনৈতিক কৌশল, অর্থাৎ বিএনপিকে বা সরকারকে চাপে রাখার একটি কৌশল। আপনারা কি চাপে রাখার কৌশল হিসেবেই কি এই দাবিটি উত্থাপন করছেন? দেখুন, আপনি যে রিপোর্টটা আপনারা দেখালেন ওখান থেকে একটু বলি, আপনি খেয়াল করে দেখবেন ওখানে যেই কয়জন তরুণ কথা বলেছেন সকলে গণপরিষদ নির্বাচন সম্পর্কে জানেন
এবং তারা বলেছেন যে গণপরিষদ নির্বাচন প্রয়োজন। এবং তরুণদের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক তরুণ বসবাস করছেন। প্রায় আমাদের টোটাল জনগোষ্ঠীর 60% এখন তরুণ। এত হাই স্কেলে এই পরিমাণ শতাংশে আসলে কখনোই ছিল না বাংলাদেশে। এটা একটা আনপ্রেসিডেন্টেড অবস্থার মধ্যে আমরা আছি। আমরা যদি গবেষকরা গবেষণা করে দেখতে পারেন, আমরা ধারণা করি এত সংখ্যক তরুণ থাকার কারণেই গণ অভ্যুত্থানে আসলে এই পরিমাণ আমরা সজোর উপস্থিতি দেখেছি তরুণদের। আমার কাছে মনে হয় যে বিএনপি আসলে তার নিজের দলে তরুণদের ভোট পাবে না এবার। তো তরুণদের এক ধরনের পলিটিক্যাল অ্যাওয়ারনেস কিন্তু ডেভেলপ করেছে। এবং এই যে তরুণদেরকে বিএনপি কিভাবে দেখে, এটা আপনি আমাকে অ্যাড্রেস করার জায়গা থেকে আপনি দেখতে পাবেন যে কিভাবে দেখে। আমি দেখেছি যে ছাত্রদল, আমরা তো ক্যাম্পাসে ছিলাম, ছাত্রদলের ছেলেপেলেরা যারা ক্যাম্পাসে রাজনীতি করতো, তারা দেখা গেছে তার বয়স বেড়ে যাচ্ছে, সে ক্যাম্পাস ছাড়তে পারতেছে না, এবং তার আরও বয়স হয়ে যাচ্ছে, 40 বছর সে রাজনীতি করতেছে, 30-40 বছর, তারপর একটা ডিজায়ার্ড পোস্টে সে যেতে পারতেছে না। তো তরুণদের প্রতি বিএনপি সহ এক্সিস্টিং রাজনৈতিক সিস্টেমটা ইয়াংদের প্রতি খুবই প্রতিশোধ পরায়ণ, এবং এই কারণে তরুণরা এবার রিভোল্ট করবে। এবং আপনি নিজের রিপোর্টেই দেখেছেন, এবং আপনি যদি আরও কোনো থাকে, আর কোনো পোল হয়, সংখ্যার বিচারে যদি দেখতে চান, তাহলে এটা করে দেখতে পারেন। আমার কাছে মনে হয় যে তরুণরাই এইবার এই ভোটের বিপ্লবটা ঘটাবে আর কি। তো তাদের একটা বিপ্লব, কিন্তু একটা মাঠের বিপ্লব যেটা ফ্যাসিস্টকে হটানো, সেটা কমপ্লিট। এখন হচ্ছে শাসনতান্ত্রিক কাঠামোর মধ্যে তার হাত দেওয়াটা বাকি। কিন্তু এই যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো, এই ওয়াদা ভঙ্গকারী এই রাজনৈতিক দলগুলোর যে জোট, এই জোট আসলে এবার আর সফল হবে না। কিন্তু গণপরিষদ নির্বাচন না, মানে গণপরিষদ হলে এটা নির্বাচনই হলো না, যেই বার্তাটা আসলে বিএনপি দিতে চাচ্ছে, এই বার্তা তো আসলে উনি তো আইনজ্ঞ মানুষ, উনিও জানেন যে এটা ভুল। মানে গণপরিষদ নির্বাচন তো একটা নির্বাচন, তাহলে মানুষ ভোট তো সেখানেও দেবে। যে ভোটের আকাঙ্ক্ষার কথা উনি বলেছেন, সেই ভোটের আকাঙ্ক্ষা তো তার ভোট দেওয়ার মধ্যেই নিহিত। এই অ্যাকশনটা তো উনি গণপরিষদ নির্বাচনের সময়ও করতে পারবেন। এটা শুধু সংসদীয় ইলেকশনে ভোট দিলে 50% ভালো লাগলো, আর গণপরিষদ নির্বাচনে ভোট দিলে 20% ভালো লাগলো, এটা এইভাবে ঘটে না। ভোট দিতে পারা, নিজের গণতান্ত্রিক মূল্যবোধ, মতামত প্রকাশ করতে পারাটাই এখানে মুখ্য। তো আমার কাছে মনে হয় যে গণপরিষদ নির্বাচনই না, এই আবহাওয়াটা বিএনপি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু স্বাধীন বাংলাদেশে গণপরিষদ নির্বাচনের কোনো বিকল্প নাই। আপনাকে ইতিহাসের যে কোনো বাঁকে গিয়ে এই সিদ্ধান্ত নিতেই হতো, কিন্তু আপনি এখন নেবেন ফার্দার যাতে পলিটিক্যাল সিস্টেমে আর কোনো রক্তপাত না হয়। এটার কারণে বাংলাদেশে যে পলিটিক্যাল সিস্টেমটা আছে, যেভাবে নির্বাচন হয়, এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির অন্তর্গোন্দলে এবার কতজন মারা যাবে, এটার আমরা কি প্রেডিক্ট করতে পারি? মানে এতদিন, 1 বছর আসলে বিএনপির অন্তর্গোন্দলে কতজন মারা গেছে, এবং পরবর্তীতে যখন নমিনেশন ফর্ম তোলা এইসব বিষয় ঘটবে, তখন আমরা বারবারই দেখেছি যে এটা একটা হতাহত এবং হত্যাকাণ্ডের একটা রাজনীতি আছে। এবং এই হত্যাকাণ্ড কেন করা হয়? কারণ পলিটিক্যাল সিস্টেমটা আসলে ওয়ার্ক করে না। তো এইবার গণপরিষদ নির্বাচন দিলে একমাত্র যদি বিএনপির আসলে কিছু জায়গা আগায়, যে তারা কিছুটা হতাহত কম করে যদি নির্বাচনটা করতে পারে, এটা সম্ভব আর কি। আমরা আলোচনা করব। আমরা একটু দেখে নিতে চাই গণপরিষদ নির্বাচন নিয়ে। যখন আমরা কথা বলছি, স্বাধীন বাংলাদেশে এর আগে গণপরিষদ নির্বাচন হয়েছিল, সেটি কি পদ্ধতিতে হয়েছিল বা কারা সেটার উদ্যোক্তা ছিলেন এবং কাদের বিরোধিতা সত্ত্বেও সেই গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যদি আমরা বলি যে 1970 সালে পাকিস্তানের জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়েই 1972 সালে শেখ মুজিবুর রহমান সরকার প্রথম ও একমাত্র সংবিধান সভা করেন, যেটাকে গণপরিষদ নির্বাচন হিসেবে অভিহিত করা হয়েছিল। সে সময় এর বিরোধিতা করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বিরোধিতা করেছিলেন বদরউদ্দিন ওমর, আসমা আব্দুল রফ সহ অনেকেই। এই বিরোধিতা সত্ত্বেও শেখ মুজিবুর রহমান সংবিধানের খসড়া প্রণয়ন করে তা 1972 সালের 16 ডিসেম্বর প্রবর্তন করেন। জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচিত 469 সদস্যের মধ্যে 403 জন নিয়ে গণপরিষদ গঠিত হয়েছিল। সে সময় 400 জন ছিলেন আওয়ামী লীগের এবং 1 জন ছিলেন ন্যাপের, আর 2 জন স্বতন্ত্র ছিলেন। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে। সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। প্রথম অধিবেশনে শাহ আব্দুল হামিদ স্পিকার ছিলেন এবং মোহাম্মদুল্লাহ ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তো এটি ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম গণপরিষদ নির্বাচনের
যেটি বলি আমরা সেই পদ্ধতিতে হয়েছিল। আমি করতে হবে, এটা স্বাধীন বাংলাদেশের না, এটা হচ্ছে হ্যাঁ 1970 সালে আমি সেটিও দেখেছি, 1970 সালে হয়েছিল, সেটাকে পরবর্তীতে 1972 সালে এটাকে এসে স্বাধীন বাংলাদেশে কোনো গণপরিষদ হয়নি, গণপরিষদ নির্বাচন হয়নি। তো যাই হোক, আমি একটু অ্যাডভোকেট জয়নাল আবদিন স্যারের কাছে আবার যাই, যে আসলে তরুণদের এক ধরনের রিভল্ট করার আশঙ্কা করছেন সামান্তা শারমিন। তরুণদের কথা শুনছেন না বিএনপি, আসলে কি তাই? তরুণদের মতামতের মূল্যায়ন কি দিচ্ছে না বিএনপি? শুনেন, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সবসময় তার বক্তৃতায় বলে থাকেন তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের দলের সকল রাজনৈতিক নেতৃবৃন্দই বলেই থাকেন তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু স্যার এটা কি শুধু আগামী দিনের বললেই কি, বলার মধ্যেই কি সব হয়ে যায় কিনা? তরুণদেরকে তো আপনার বাদ রেখে রাজনীতি হবে না। রাজনীতি আপনার রাজনীতিকভাবেই করতে হবে। সেটা হচ্ছে রাজনীতির একটা অভিজ্ঞতার বিষয় রয়েছে। এই অভিজ্ঞতা তরুণরা একসময় অভিজ্ঞতা সঞ্চয় করে এই দেশ চালাবে এবং এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে। এই তরুণরাই, তরুণদের প্রতি শ্রদ্ধাবোধ নাই এই কথাটি এনসিপির নেত্রী যথাযথ বলেন নাই। তাদেরকে আমরা সাদর অভিনন্দন জানিয়েছি যে তাদের রাজনীতি করার অধিকার আছে, যদিও এখনও তারা সরকারের একটা অনুকূল্য নিয়ে আছে, তারপরেও তাদের রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করতে পারে। কিন্তু বিষয়টি হচ্ছে দেশের সার্বিক অবস্থা চিন্তা করে, জনগণের নার্ভকে চিন্তা করে আমাদেরকে কথাবার্তা বলতে হবে এবং রাজনৈতিক অভিজ্ঞতার থেকে বা আপনার জাতির সামনে উপস্থাপন করতে হবে। জাতি কোনো অবস্থাতে বিভ্রান্ত না হয় এমন কথা আমরা কেউই না বলি। জাতিকে বিভ্রান্ত করা যাবে না, কারণ আমাদের দেশের মানুষ কিন্তু ভোটের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তারা নিজের ভোট নিজে দিতে চায়। আমি আবার বলি যে যতগুলো দার্শনিক আছে প্রত্যেকেই বলেছেন যে এই ডেমোক্রেটিক সিস্টেম হচ্ছে একমাত্র সিস্টেম, অর্থাৎ ওয়েলফেয়ার স্টেট অফ দি ওয়েলফেয়ার স্টেট। এই ওয়েলফেয়ার স্টেটের যে গণতন্ত্র সেইটা আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং আমাদের নেতা এই জন্যই 71 দফা দিয়েছেন যাতে সকল শ্রেণী পেশার মানুষ এই সরকারে সম্পৃক্ত হতে পারে। শুধুমাত্র একটা শ্রেণীকে নিয়ে তো রাজনীতি চলবে না, একটা শ্রেণীকে নিয়ে এই দেশ গঠন করা যাবে না, সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে দেশ গঠন করতে হবে। অর্থাৎ আমরা এই যে ফ্যাসিস্টরা আবার ফিরে আসুক। উনি আরেকটি কথা বলেছেন, বিচার বিভাগ নিয়ে কটাক্ষ করেছেন। বর্তমানে বিচার বিভাগের আমাদের যে প্রধান বিচারপতি তিনি অত্যন্ত দক্ষ হিসাবে আমরা তাকে মনে করি এবং তিনি কিন্তু প্রতিদিনই বলেন যে বিচার বিভাগের স্বাধীনতা, আমাদের যে মাজদার হোসেনের যে কেস আছে সেই কেসের রায়ের আলোকে আমাদের বিচার বিভাগকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে দিতে হবে এবং সেভাবে এখন দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে বিচার বিভাগ স্বাধীনতার দিকে এবং ওনারাও কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিচার চায়, আমরাও ফ্যাসিস্ট সরকারের বিচার চাই। বিচার কিন্তু শুরু হয়েছে এবং অচিরেই ওনারা দেখতে পাবেন যে ফ্যাসিস্টদের মধ্যে যারা অন্তত কি বলে। শেষ প্রশ্ন আমি রাখতে চাই আপনার কাছে, আমি শেষ প্রশ্নটি রাখতে চাই, সেটি হচ্ছে আপনারা জনগণের রায়ের কথা বলছেন, সেক্ষেত্রে গণপরিষদ নির্বাচনে তারা যে দাবি তুলছে এটিও তো জনগণের এক ধরনের রায়। আপনারা যেটি চাচ্ছেন সেটি যদি বেশিরভাগ জনগণ আপনাদের পক্ষেই থাকে তাহলে গণপরিষদ নির্বাচন দিতে সমস্যাটা কোথায়? শুনেন, দাবি তোলার কোনো, দাবিটা তুলতেই পারে, যে কোনো লোক দাবি তুলতে পারে, যে কোনো রাজনৈতিক দল দাবি তুলতে পারে, কিন্তু সেখানে সেই রাজনৈতিক দল যে দাবি তুললেই যে তার যে সমস্ত কথা সমস্ত রাজনৈতিক দল মেনে নেবেন এইটা তো আপনি বলতে পারেন না বা আমিও বলতে পারি না। কথাটা হচ্ছে একটি রাজনৈতিক দল এই দাবি তুলেছেন, কিন্তু বাংলাদেশে তো একটি রাজনৈতিক দল না, বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে, বহু গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে। হ্যাঁ, এক দলীয় সিস্টেম ছিল, শেখ মুজিবুর রহমান করেছিলেন, সেটা হলো বাকশাল সিস্টেম। এখানে তো বাকশাল সিস্টেম নাই। ওনারা কি বাকশাল কায়েম করতে চায়
যে ওনারা যেটা বলেন সেটাই মান্য করতে হবে। সকল রাজনৈতিক দল মিলে যে সিদ্ধান্ত নেবে, জনগণের ইচ্ছার প্রতিফলনে যে সরকার গঠিত হবে, তারাই সিদ্ধান্ত নেবে আগামী দিনে এই সরকার কিভাবে চলবে, অর্থাৎ ফ্যাসিস্টরা চালাবে না এই 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 জনগণের উপরে ভিত্তি করে এই দেশ চলবে। জনগণের ক্ষমতাকে যারা বিশ্বাস করে না, যেমন আওয়ামী ফ্যাসিস্টরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করতো না, তারা গায়ের জোরকে বিশ্বাস করত, পুলিশি শাসন ব্যবস্থায় বিশ্বাস করত, এবং পুলিশ দিয়ে তারা মনে করত যে এই পুলিশ দিয়ে চিরজীবন ক্ষমতায় থাকা যাবে, কিন্তু সেটা যায় না শেষ পর্যন্ত। তাই বলছি যে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আনতে হয় তাহলে পরে একটি সিস্টেমের মধ্যে আসতে হবে। বুলেটিনের এই পর্বে আমরা দেখে দিতে চাই আজকের রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে কি বক্তব্য উঠে এসেছে। বিশেষ করে নির্বাচন কমিশনে দেখা করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তাদের বক্তব্যগুলো আমরা শুনে আসতে চাই। নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। যারা নির্বাচন নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়তো মাঠের বক্তৃতায় বলছেন, তারা হয়তো এটা নির্বাচনের কৌশল হিসেবে বিভিন্ন পক্ষকে চাপে রাখার জন্য হয়তো বলতে পারে, সেটা তাদের বক্তব্য, আমার কোনো মন্তব্য নেই, এটা তাদের স্বাধীনতা আছে, কথা বলবে। যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে, এবং ওইটা তো একটা রাজনীতির প্রক্রিয়া। আপনারা তো এটা সবসময় দেখছেনই। এখন বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন, এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই, বিন্দুমাত্র চিন্তা নেই। Specifically, I came today to announce to the Bangladesh Election Commission that the European Union will provide a support package in excess of €4 million to help Bangladesh run elections in line with international standards. Here today, I was accompanied not only by the European Union delegation colleagues, but also by the European Partnership for Democracy. And these are our implementing partners. They are electoral experts who will be here to ensure that there is a strong focus on citizen observation in the coming elections. আমরা কথা বলছিলাম গণপরিষদ নির্বাচন নিয়ে, আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সামান্ত শারমিন, আপনার কাছে একেবারে শেষের দিকের প্রশ্ন, সেটি হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা গণভোট চাচ্ছে, আপনারা বলছেন গণপরিষদ নির্বাচন, এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি? দেখেন, গণপরিষদ নির্বাচন হচ্ছে এটা একটা আনুষ্ঠানিক সিস্টেম, এবং আপনি সবাইকে জানালেন যে নতুন একটা সংবিধান আমরা প্রণয়ন করতে চাচ্ছি, আপনারা কারা কারা মানে কে কে আমাদেরকে সাপোর্ট করতে চান, বা এক একজন প্রার্থী আলাদাভাবে থাকবে, তাদের ম্যান্ডেট অনুযায়ী বা তারা ম্যানিফেস্টো অনুযায়ী পাবলিকটাকে সাপোর্ট করবে এবং ভোট দিবে। গণভোট, রেফারেন্ডাম, এইটাও গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পাবলিকের যে ম্যান্ডেট বা পাবলিকের যে সরাসরি যে এই সংবিধান বা এই ধারা আমরা চাই কি চাই না, এইসব ক্ষেত্রে গণভোট খুবই কার্যকরী। কিন্তু সংবিধানে আসলে গণভোট দুইটার একটাও নাই বিদ্যমান সংবিধানে। তাহলে একদম স্থায়ী পরিবর্তন করার জন্য যেটা বাংলাদেশের জন্য দরকার, সেটা পরিবর্তন করার জন্য কোনো মেকানিজম কিন্তু এই সংবিধানে নেই। এই জন্যই, এবং আরও অনেকগুলো কারণ সহ, এই জন্যই কিন্তু এটা স্বৈরতান্ত্রিক একটা সংবিধান। গণভোট একই সাথে গণপরিষদ, এই দুইটা জিনিস আসলে কম্বাইন্ডলি আমাদেরকে দেখতে হবে। যে আপনি গণপরিষদ করে ইলেক্টেড যারা সংসদ সদস্য তারা গিয়ে সংবিধান প্রণয়ন করবে, নতুন সংবিধান আনবে, এই খসড়াকৃত সংবিধানটা আবার পাবলিকের কাছে পাঠাবে যে এই সংবিধানটা আপনাদের ম্যান্ডেট আছে কি না, এটা ঠিক আছে কি না। জনগণ গণভোটের মাধ্যমে সেটাকে একনলেজ করবে, তারপরে এই সংবিধানটা পাস হবে। যদি ওখান থেকে কোনো কোশ্চেন আসে সোসাইটি বা পাবলিকের কাছ থেকে, তখন এটা আবার রিভিউ করবে, যেহেতু এটা খসড়াকৃত সংবিধান, আবার এটা নিয়ে কাজ হবে, তারপরে এটা আবার পাঠানো হবে গণভোটে। কারণ আপনার পাবলিককে তো এঙ্গেজ করতে হবে। আপনার বিদ্যমান সংবিধানে কিন্তু কোনোভাবেই পাবলিক এঙ্গেজ ছিল না, এবং এটা বলাও হয়েছিল ভাসানী এবং সুরঞ্জিত সেনগুপ্ত, ওনারা বলেছিলেন যে গণভোটের পাঠানো হোক এই সংবিধান, কিন্তু এটা করা হয় নাই। তার মানে আপনার এইটা শুধুমাত্র স্বাধীন বাংলাদেশের সংবিধান না তা না, এটার মধ্যে পাবলিকের কোনো ম্যান্ডেটই নেই।
ঠিক আছে, তো আমাদের সামনে যে গণপরিষদ, এটার পরে আসলে গণভোটের মাধ্যমে আপনার সংবিধানটা পাশ করায় নিয়ে আসতে হবে। এটা এক ধরনের পাবলিকের কাছ থেকে সত্যায়িতকরণের একটা প্রক্রিয়া আর কি, দুইটাই প্রয়োজন। আচ্ছা, সেক্ষেত্রে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে আপনারা বলছেন গণপরিষদ নির্বাচন না হলে আপনারা শেষ পর্যন্ত নির্বাচনে নাও যেতে পারেন। আসলেই কি গণপরিষদ নির্বাচন যদি না দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের রাজনৈতিক অবস্থা কি থাকবে, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে? গণপরিষদ না হলে, গণপরিষদ নির্বাচনের দিকে যদি না যায় বা এটা যদি ঘোষণা দেওয়া না হয়, ফেব্রুয়ারিতেই হোক সমস্যা নেই, যদি না হয় তাহলে আমরা ইলেকশনে যাব না, এনসিপি ইলেকশনে যাবে না। আর আমরা এত বড় গাদ্দারি আসলে করতে পারবো না। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে অনেক দাবি এসেছে, অনেকগুলো মুখ এসেছে, অনেকগুলো কথা এসেছে। এই কথাগুলোর একটা সারমর্ম আছে। সারমর্ম হচ্ছে বাংলাদেশটাকে নতুন করে বিল্ড করা। আপনি অ্যাজ এ নেশন আপনি বিল্ড হবেন। সো এইটার করার প্রথম স্টেপ একটা স্বাধীন বাংলাদেশে একটা গণপরিষদ নির্বাচন হবে, এটা অত্যন্ত যৌক্তিক এবং এই যৌক্তিকতার বাইরে আসলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। এবং আমরা জুলাই অভ্যুত্থানের সাথে এত বড় বেইমানি, এত বড় গাদ্দারি আমরা করতে পারবো না। ধন্যবাদ সামান্তা শারমিন আমাদের আজকের পর্বে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল ভোটের ট্রেনের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।